হাই, আমার নাম মাসুম অ্যান্ড এই ক্লাসটা হচ্ছে বার কাউন্সিলের যে প্রিলিমিনারি ব্যাচ সেটার একটা লং ব্যাচ। সেই ব্যাচটার প্রথম ক্লাস হচ্ছে এইটা। এই ক্লাসটা আমি অলরেডি কন্ডাক্ট করে ফেলছি, বাট আনফর্চুনেটলি আমি যখন ওইটার রেকর্ড ভার্সনটা দেখলাম তখন দেখলাম যে আমার অডিওটা ঠিকঠাক আসে নাই। তো ভাবলাম আমি এই ক্লাসটা সেপারেটলি রেকর্ড করে আমি আপলোড দিয়ে দিই। আর আমার প্ল্যান আছে যে এরকমটাই করলে আই থিঙ্ক বেটার সবার জন্য। দেখা গেছে আমি মূল যে ক্লাসটা কন্ডাক্ট করলাম লাইভে, সো ওই ক্লাসটাই যদি আমি রেকর্ড করে আপলোড দিয়ে দিই তখন দেখা যাবে যে ওই ক্লাসে অনেক কনভারসেশন করছি, কথাবার্তা করছি, কথাবার্তা বলছি। সো ওইটা যখন ওইটা যখন কেউ ওই রেকর্ডেড ক্লাসটা দেখবে, অনেকেই ওই কনভারসেশনগুলো শুনলে বিরক্ত হবে যে ভাই ক্লাস করতে আসছে এখানে এই কনভারসেশনগুলো কেন। সো জাস্ট কোর আলোচনাটা তারা যদি পায় সেক্ষেত্রে আই থিঙ্ক বেটার। আচ্ছা, যদি আমি আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি সেপারেটভাবে রেকর্ড করে ওইটা আপলোড দিতে, বাট যদি না পারি সেক্ষেত্রে হয়তো বা ওই আগের মানে ওই লাইভ ভার্সনটাই আপলোড দেওয়া লাগবে। ওকে, আমি জাস্ট হচ্ছে যেই ক্লাসটা আমি কন্ডাক্ট করছি আমি জাস্ট সেম জিনিসটা এখানে জাস্ট রিপিট করবো অ্যান্ড মোটামুটি প্রিসাইজভাবে এটা রেকর্ড করে আমি আপলোড দিয়ে দেবো আপনাদেরকে, যারা আর কি ক্লাসটা পান নাই বা যারা আবার হচ্ছে পুনরায় ক্লাসটা করতে চান তাদের জন্য, বা হচ্ছে এই রেকর্ডেড ভার্সনগুলো সবই থাকবে, সবগুলো হচ্ছে আমার ফিউচার ব্যাচগুলোর জন্য ওইটা থাকবে। ওকে, প্রথমত হাই, আর দিস ইজ মাই নেম, দিস ইজ মাই আই থিঙ্ক জুম করা যাবে। ওকে ওকে ওকে, রেকর্ড দিছি না? ইয়েস, হ্যাঁ রেকর্ড দিচ্ছি। ওকে, সো দিস ইজ মাই হাই। ওকে, হাই তো বলছি। দিস ইজ মাই নেম আরফামেদ মাসুম, এটা হচ্ছে আমার ফুল নেম অ্যান্ড আমার গ্র্যাজুয়েশন অ্যান্ড হচ্ছে এলএলএম দুইটাই আমি কমপ্লিট করছি হচ্ছে জর্ডান ইউনিভার্সিটি থেকে। ওকে, অ্যান্ড আমি একজন অ্যাডভোকেট অ্যাজ ওয়েল, যেটা আমি মানে খুব বেশি দিন হয় নাই, খুব রিসেন্টলি অ্যাডভোকেট হওয়ার কয়েকদিন পরে আমি কোর্স লঞ্চ করে দিচ্ছি। সরি, এটা নিয়ে অনেক কথাবার্তা অলরেডি হইতেছে, অনেকেই বলতেছে ভাই অ্যাডভোকেট হয়ে সারল না, এখনই কোর্স লঞ্চ করে দিচ্ছি। কোর্স লঞ্চ করার রিজনটা হচ্ছে খুব সামনেই এক্সামটা হয়ে যাবে, আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার খুব শীঘ্রই নতুন আরেকটা পরীক্ষা হয়ে যাবে। সো এই জন্য আমি ওয়েট করতে পারি নাই, আমাকে কারণ হচ্ছে হেল্প করা লাগবে অফকোর্স নতুন যারা এক্সাম দিবে তাদের জন্য। আজ ওইটা সেপারেট অন্য ডিসকাশনের ব্যাপার। মূল কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে আমি একজন অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্টের। ওকে ওকে, নেক্সট সামনে যাওয়া যাক। অ্যান্ড আমি পুরো আপনাদের এই পুরো জার্নিতে আমি আসি অ্যাজ এ মেন্টর। যেই কোনো হেল্প যে কোনোভাবে আমি যতটুকু সহায়তা করতে পারি আপনার বার কাউন্সিলের প্রিলি ক্র্যাক করার জন্য আমি আসি। রিটেনের কথা বলতেছি না, কারণ রিটেন তো সেপারেট কোর্স আমি করবো কিনা এখনো শিওর না, বাট যেহেতু এটা প্রিলি ব্যাচ আমি প্রিলি কেন্দ্রিকই থাকি। ওকে, মানে প্রিলি বলতে আপনাদের মূল বেসিক পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, আপনাদের লিখিত প্রিপারেশনও হয়ে যাবে। ওকে, এখানে যেটা লিখে রাখছি সেটা হচ্ছে ইউটিউবার লিখে, তারপর হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি এক্স না, এটা হচ্ছে ক্রস চিহ্ন দেয়া আর কি, যে আমি একজন ইউটিউবার নো নট। আমি অলওয়েজ শুরু থেকেই সবসময় বলে আসছি যে আমি ইউটিউব বা হচ্ছে ধরেন কন্টেন্ট ক্রিয়েশন এগুলাকে আমি আমার প্রফেশন হিসেবে নিতে চাই না বা কখনো প্ল্যানও করি নাই। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি আমার ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েশনে যে পরিমাণ টাইম দিছি এত পরিমাণ টাইম আমি হচ্ছে আমার এলএলবি বা এলএলএম এর পড়াশোনা করার ক্ষেত্রে দেই নাই। খুবই স্যাড ব্যাপার। অ্যান্ড যেটাতে আমি সময় কম দিচ্ছি সেটাই এখন আমার প্রাইমারি পরিচয় হয়ে গেছে, অ্যাডভোকেট। অফকোর্স সবারই হচ্ছে পড়াশোনা বা হচ্ছে আপনার একাডেমিক জিনিসপত্রকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আপনি পাশাপাশি অনেক কিছুই করতে পারেন, পুরো দুনিয়া অ্যাচিভ করে ফেলতে পারেন, করেন। অফকোর্স আপনার কি বল একাডেমিক পড়াশোনাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। ওকে, আমি এখানে পড়াশোনা কম করছি, দ্যাট ডাজন্ট মিন যে প্রায়োরিটি কম দিচ্ছি। অফকোর্স প্রায়োরিটির ক্ষেত্রে এটা অফকোর্স আগে ছিল, যদিও ইউটিউবে সময়টা দেওয়া হয়েছে বেশি, এত সময় না দিলেও হয়তো হয়তো। ওকে, আমরা একটু সামনে যাই। টকিং পয়েন্টস, আমি কী কী টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি এখন সেটা নিয়ে একটু বলি। প্রথমত হচ্ছে মাই ইউনিভার্সিটি, যেটা আমি শুরুতে বলছি যে আমার ইউনিভার্সিটি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, অ্যান্ড দিস ইজ নট দি বেস্ট, বাংলাদেশের সেরা ইউনিভার্সিটির সেরা ডিপার্টমেন্ট এটা না। তারপর আপনারা আমাকে ভরসা করে, আমাকে ট্রাস্ট করে, আমার প্রিভিয়াস কোনো ক্লাস না দেখে যারা ভর্তি হয়েছেন তাদের প্রতি আমার লাখ লাখ শুক্রিয়া, লাখ লাখ ভালোবাসা। অ্যান্ড তাদের প্রতি আমার মানে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার মানে আমি কেমনে বলবো লাইনটা, এটা কখনো কমবে না। অলওয়েজ অলওয়েজ আপনারা থাকবেন আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। আপনাদেরকে আপনার কি পরিমাণ ফ্যাসিলিটিস আমি দেওয়ার ট্রাই করবো, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার যেই পর্যন্ত বার প্রিলি ক্র্যাক না করতে পারবেন সেই পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করে যাব, স্পেশালি যারা আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট তাদেরকে। ওকে, সো এটার রিজনটা হচ্ছে এইটা যে আপনারা কোনো রকম কোনো আমার ক্লাস না দেখে আমাকে ট্রাস্ট করে ভর্তি হয়েছে সেটার জন্যে। ওকে, সেটার জন্য ভালোবাসা অলওয়েজ থাকবে। ওকে,
আমরা একটু সামনে যাই, ইউনিভার্সিটির কথা আচ্ছা ইউনিভার্সিটির কথা যদি বললাম একটা কথা বলে ফেলি যে বাংলাদেশে ল ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট, খুবই ভালো, টপ বলা যায় বাংলাদেশের। অ্যান্ড আমি সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তারপরেও হচ্ছে আপনারা আমাকে ট্রাস্ট করে ভর্তি হয়েছেন, সেটার জন্য লাখ লাখ শুক্রিয়া। অ্যান্ড অফকোর্স যে যেটাতে বেস্ট তাকে সেটা সেই ভ্যালুটা দিতে হয়, যেটা আমি রাজশাহী ইউনিভার্সিটিকে দিচ্ছি। ওকে, এই মানে আমার ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যার রাজশাহী ইউনিভার্সিটির, অনেক পুরাতন আর কি ডিপার্টমেন্ট। ওকে, রাজশাহী ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট। ওকে, আসেন সেকেন্ড যে আমার টকিং পয়েন্ট সেটা হচ্ছে আই ডোন্ট নো এভরিথিং। আমি সব জানি না, সব কি বলে সবগুলা লয়ের, সবগুলা বেয়ার অ্যাক্টের, সবগুলা আইন, সবগুলা সেকশন, সবগুলা আর্টিকেল, সবগুলা অর্ডার আমার মুখস্থ না। যতটুকু জানলে হয়, যতটুকু পড়ানো হয় বাংলাদেশের পার্সপেক্টিভে স্যাররা যতটুকু যা পড়ান ততটুকু যা জানার দরকার ততটুকু আমি জানি, এবং ওই জায়গাগুলো থেকেই আমি পড়াবো। এখন যদি আপনি আমাকে র্যান্ডম ধরেন অমুক আর্টিকেলের বা অমুক সেকশনের 2-এর 3-এর 5-এর 3-এর একে কি আছে ভাই বলেন তো, বলতে পারবো না। কারণ হচ্ছে ওগুলো জানার ওইভাবে জানার দরকারও নাই, যতটুকু যা জানলে হবে আমি ততটুকুই জানি, অ্যান্ড ততটুকু দিয়েই আমরা লাইফ পার করে দিতে পারবো। অ্যান্ড তত ওইটুক জিনিসপত্রই বিভিন্ন জায়গায় পড়ানো হয়, এর বাইরে আসলে পড়ানো হয় না। তারপর আপনারা যদি এর চাইতে বেশি জানতে চান সেক্ষেত্রে আমরা মেইন জিনিসপত্র শেষ করে আমরা ডিপ ডাউনে যাবো আস্তে আস্তে। ওকে, অ্যান্ড অফকোর্স পার্সোনালি আপনারা যদি হচ্ছে নলেজ গেইন করতে চান অফকোর্স প্রচুর পড়তে পারেন। তারপরেও আমার পার্সোনালি আমার সাজেশন থাকবে, হ্যাঁ এটা আমিও ট্রাই করছি শুরুতে, যে একদম প্রথম ফার্স্ট ডেট থেকে আমি ভাই এটা পড়বো, একদম পেজ 1 থেকে A to Z সব মুখস্থ করে ফেলবো, সব সেকশন সব আইন সব পড়ে ফেলবো, আমি খুব ট্রাই করছি। বাট একটা পর্যায়ে গিয়ে বুঝলাম যে আসলে না, এরকম A to Z সব পড়া আসলে পসিবল না। একদম কোর বিষয়গুলো আগে শেষ করতে হবে, তারপরে যদি আমি এক্সট্রা টাইম পাই দেন আমি গিয়ে হচ্ছে এক্সট্রা জিনিসপত্র পড়বো। আমার আগে হচ্ছে কোর কনসেপ্টগুলো শেষ করা উচিত। ওকে, আমার নেক্সট টকিং পয়েন্ট হচ্ছে মাসুম এজ এ টিচার। মাসুম এজ এ টিচার কেমন আপনারা অনেকেই জানেন না। এটা রিজনটা হচ্ছে আই ওয়াজ অ্যান অফলাইন টিচার, যেটা হচ্ছে আমি পরে পরে এখানে দেওয়া আছে। আমি 2016 মানে 16 বলা ধরেন 16 শেষ থেকে বা 17 শুরু থেকে আমি হচ্ছে একদম পুরোদমে স্টুডেন্ট পড়াই। আমার প্রথম ব্যাচ মানে যেই এইচএসসি ব্যাচকে আমি প্রথম পড়াইছি তারা হচ্ছে এইচএসসি 2017, বহু আগে। সো আমি এসসি স্টুডেন্ট পড়াইছি, এইচএসসি স্টুডেন্ট পড়াইছি, অ্যান্ড আই ওয়াজ এ অফলাইন টিচার। অফলাইনে যেভাবে পড়ায় বোর্ডে আমি ঠিক সেইভাবেই পড়াইছি। সো আমার ওল্ড স্টুডেন্ট যারা আছে তারা জানে যে আমি কেমন কি পড়াই, বাট আপনারা তো জানেন না, তারপরও যে আপনারা আমার সাথে আছেন সেটার জন্য থ্যাঙ্কস, শুক্রিয়া। ওকে, সো যেটা বলতেছিলাম যে মাসুম অ্যাজ এ টিচার কেমন আপনারা জানেন না। সো আমি নিজেকে ব্র্যাক করতেছি না, বাট অফকোর্স প্রচুর স্টুডেন্ট পড়াইছি, আমার এক্সপিরিয়েন্স আছে। সো সেটা আপনারা আমার সাথে থাকবেন, সেটা আস্তে আস্তে জানতে পারবেন আমি কেমন কি পড়াই। ওকে, তো এই জন্য আমি আর নিজের কথা বলতেছি না যে আমি কেমন কি মাসুম এজ এ টিচার কেমন, সেটা আপনার আস্তে আস্তে জানতে পারবেন। আর যেটা বলতেছিলাম সেটা একটু শেষ করে ফেলি, যে আমি 2019 পর্যন্ত পড়াইছি। তারপরে হচ্ছে একটা পর্যায়ে আমি আমার ডিপার্টমেন্টে সিরিয়াস হওয়ার জন্য আমি সকল টিউশনি সকল হচ্ছে আপনার কোচিংয়ে পড়ানো ছেড়ে দিই। তারপর হচ্ছে ইউটিউব শুরু হয়, করোনা শুরু হয়, এরপরে আমি ইউটিউবেই এখানেই থিতু হয়ে গেছি, আমি আর ব্যাক করি নাই আমার টিচিং প্রফেশনে। বাট ওইটা আমি ফাইনালি রিয়েলাইজ করলাম যে ওইটাই আমার আমি ওইটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রাদার দেন ইউটিউবিং। ওকে, সো আমি আমার প্রাইমাল জায়গাতে আবার ফেরত যাচ্ছি আস্তে আস্তে। ওকে, অ্যান্ড আস্তে আস্তে অফলাইনেও ব্যাক করবো পড়ানো। ওকে, হ্যাঁ রিয়েক্ট আমি যেখানে হচ্ছে মানে পড়া বইটার একটা পোস্টার টাইপ আমি দিছি, অ্যান্ড ওটাতে অনেকেই রিয়েক্ট দিচ্ছে, অনেকে অনেক কমেন্ট করছে যে ভাই কি তাবিজ বিক্রি করা শুরু করলেন কিনা। আমি এটা বোঝার ট্রাই করলাম যে ভাই তাবিজ বিক্রি করার কথাটা কেন আসতেছে, বা তাবিজ শব্দটাই কোত্থেকে বা কি, আমি আসলে আমার আইডিয়া খুব কম ছিল। সো আমি একটু ঘাটাঘাটি করার ট্রাই করলাম যে তাবিজের ব্যাপারটা কেন আসতেছে। পরে খেয়াল করলাম যে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হইতেছে একজনকে নিয়ে, কোনো একজন ফ্রিল্যান্সার, উনি মেবি কোর্স বিক্রি করেন অনেক টাকা, এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে। বা আগেও অনেক ফ্রিল্যান্সার অনেক কোর্স বিক্রি করে, তো তাদের ওই কোর্সগুলোকে অনেকেই তাবিজ বলে। রিজনটা হচ্ছে তারা অনেক টোটকা দেয় যে আপনারা আমার এই কোর্স কেন আপনারা সফল হবেন লাইফে, আপনারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, এই জন্য ওদের ওই কোর্সগুলোকে তাবিজ বলে। অ্যান্ড ওই আমজনতা যারা হচ্ছে ধরেন এই পুরা কনসেপ্টের বাইরে, এই যে টিচিং প্রফেশনের কনসেপ্টের বাইরে, তারা ওই ধরনের ফ্রিল্যান্সিং ওই জায়গাগুলোতেই পড়ে আছে। সো ওই লোকগুলাই আসলে আইসা কমেন্ট করছে যে ভাই কি তাবিজ বিক্রি করতেছেন কিনা। যারা ধরেন অ্যাকচুয়ালি ব্যাপারগুলো জানে, যে এই যে ধরেন বার কাউন্সিলের
প্রিপারেশনের ক্ষেত্রে এখানে অনেকে অনেক ব্যাচ ট্যাচ পড়ায়, এটা খুবই কমন, খুবই নর্মাল। অফলাইনে পড়াচ্ছে, অনলাইনে পড়াচ্ছে, প্রচুর, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। সো যেহেতু বাইরের অডিয়েন্স, বাইরের যারা লোকজন, তারা তো আর এই বিষয়গুলো জানে না। বা ধরেন অ্যাডমিশন টেস্টের কথাই ধরেন, যে যেই ছেলেটা মাত্র ইউনিভার্সিটিতে মাত্র ঢুকছে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, সে ধরেন ফার্স্ট ইয়ারে পড়ে, সে অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টদেরকে পড়াই দিচ্ছে, পরের বছরই পড়াই দিচ্ছে, সে মাত্র ফার্স্ট ইয়ারে পড়াইতেছে না, খুবই নর্মাল, খুবই কমন। তার মানে কি সে তাবিজ বিক্রি করতেছে? অফকোর্স না। সে তার ছোট ভাইদের হেল্প করতেছে, ভাই বোনদের হেল্প করতেছে, যেন হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো মানে ভালো মানে জাস্ট গাইডলাইনগুলো দিতেছে বা পড়াইতেছে। এটা খুবই নর্মাল, খুবই, এটা সেই কি বল অনাদি অনন্তকাল থেকে চলে আসতেছে, এটা আজকের ঘটনা না। জাস্ট এখন অনলাইনের যুগ আসাতে বা হচ্ছে এই এই জুম বলেন বা গুগল মিট বলেন, এই সমস্ত জিনিসপত্র আসাতে এখন এই জিনিসগুলো অনলাইন, মানে অফলাইন তো অফকোর্স হচ্ছে, পাশাপাশি অনলাইনেও হচ্ছে। সো ওই যে অডিয়েন্স বা ওই যে লোকজন, ওরা তো আর এই বিষয়গুলো জানে না, বা এটা কখনো হয়তো অ্যাডমিশন টেস্টের এই ফেজগুলোর সম্পর্কেই জানে না। ওরা আছে ওই ফ্রিল্যান্সিং নিয়ে। সো ওরা এই জিনিসপত্র যেহেতু জানে না, ওরা এইটা কমেন্ট করে ফেলছে বা হা দিছে, আমি এটাতে কোনো কিছু মনে করি নাই। কারণ হচ্ছে অফকোর্স তারা জানে না আমি কেমন পড়াই, আমি কি ভালো পড়াই না খারাপ পড়াই। আমি জাস্ট পোস্টার দিছি যে আমি পড়াইতে ব্যাচ নিচ্ছি নতুন। আমি আমি কোনো লেকচারও আপলোড দিইনি এখনো পর্যন্ত, কোনো ইউটিউবে পাবলিক করি না। এটা আস্তে আস্তে হয়তো সামনে করবো, তখন আস্তে আস্তে মানুষ জানবে, বুঝবে, তখন এই বিষয়গুলো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে একটা টাইমে। ওকে, অফলাইনের ব্যাপার। তারপর হচ্ছে ওল্ড স্টুডেন্টের কথাটা কেন, ও আচ্ছা আচ্ছা, আমার একটা ব্যাচে আপনার হচ্ছে আগের ব্যাচে ওই যে মানে বার কাউন্সিল 2026 যেটা রেগুলার ব্যাচ, যেটাতে হচ্ছে এক্সাম দেবে, ওই ব্যাচে একজন স্টুডেন্ট কে আমি পাইছি, যে স্টুডেন্টটা কিনা আমার 2016 সালে, সরি 2017-তে আমার স্টুডেন্ট ছিল, 17 বা 18-তে। সেই স্টুডেন্ট, ভাগ্যের কি লীলা খেলা, সেই স্টুডেন্ট আবার সে হচ্ছে এলএলবি করছে, অ্যান্ড সে ইউকেতে আছে, অ্যান্ড সে হচ্ছে আবারও সে আমার স্টুডেন্ট হয়েছে, অ্যান্ড আমার বার কাউন্সিল প্রিলির ব্যাচ করতেছে। অ্যান্ড ভাগ্যের কি লীলা খেলা, তার সাথে আমার কানেকশন অফ ছিল প্রায় কত 6-7 বছর। সো 6-7 বছর পর আবার ওই পড়ানোর থ্রুতে তার সাথে কানেকশন বিল্ড হয়েছে আবার। সো এটা একটা অন্যরকম নস্টালজিয়া। ওকে, অ্যাজ ইফ কমপ্লিটলি নিউ। আচ্ছা, ওকে, আপনারা হচ্ছে লং ব্যাচের স্টুডেন্ট। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মাত্র থার্ড ইয়ারে উঠছে বা থার্ড ইয়ার শেষ করছে, অনেকেই আছে যারা ফাইনাল ইয়ার আছে, অনেকেই আছে যারা অনার্স কমপ্লিট করছে, অনেকেই আছে যারা হচ্ছে অনার্স কমপ্লিট করে ফেলছে বাট খুব একটা ওরকম রেগুলার ছিল না পড়াশোনায়, জাস্ট যতটুকু যা দরকার। অফকোর্স আমরা একাডেমিক লাইফে স্যাররা নির্দিষ্ট কিছু টপিক পড়াই দিছে, ওই টপিকগুলোই আমরা পড়ছি, ওইগুলোই কোয়েশ্চেনে আসছে, ওগুলোই অ্যান্সার দিয়ে চলে আসছি, বাট আমরা একদম কোর ভেতর কখনো ঢুকি নাই, জাস্ট হ্যাঁ পড়ছি, লিখে দিয়ে আসছি পরীক্ষায়। আর আগে দেখা গেছে যে আপনার কালকে জাস্ট ধরেন শুধুমাত্র এভিডেন্স এক্সাম, পরের দিন শুধুমাত্র পেনাল কোডের এক্সাম, পরের দিন শুধুমাত্র সিআরপিসি এক্সাম, আমরা জাস্ট ওটুক পড়ছি, ওটুক গিয়ে পরীক্ষা দিয়ে আসছি। কিন্তু এখন প্যারাটা হচ্ছে বার কাউন্সিলের ক্ষেত্রে আপনাদেরকে একসাথে অনেকগুলো আইন মাথায় নিয়ে আপনাদেরকে হলে ঢোকা লাগবে। এটা কিন্তু একটু হলেও বেশি পারে আগের চাইতে। সো একসাথে এতগুলা ল মাথায় নেওয়াটা একটু টাফ, কারণ হচ্ছে হুট করে যখন আপনি অনার্সের পর এগুলো একসাথে সবগুলো দেখবেন, আপনার মানে মানে অথই সাগরে পড়ে যাবে, ভাই আমি কোথেকে কোন জায়গায় কেমনে কি শুরু করবো। আর যদি হচ্ছে অনার্স লাইফে প্রচুর পড়াশোনা করে থাকেন, দ্যাটস ডিফারেন্ট। তাহলে হচ্ছে আপনি ভাই আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট, আপনাকে পড়ানোর মতো ক্যাপাবিলিটি আমার নেই, আপনি আমার থেকে বেশি জানেন, হইতেই পারে, খুব স্বাভাবিক। ওকে, যেটাই হোক, আমি এই লং ব্যাচের স্টুডেন্টদেরকে সবাইকেই ধরে নেব অ্যাজ ইফ সবাই কমপ্লিটলি নিউ। তারা সিআরপিসি সম্পর্কে কিছু জানে না, এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে কিছু জানে না, একদম জিরো আইডিয়া। আমি একদম জিরো কোর জায়গা থেকে আমি শুরু করব। ওকে, সো সামনে যাই। ওকে, বুকস, কি কি বই আপনাদের লাগবে আমি বলবো যে আইন পাঠ, যেটা হচ্ছে অ্যাজ এ গাইড আপনারা নিতে পারেন। আইন পাঠে যে নেওয়া লাগবে বিষয়টা এরকম না, অন্য যে কোনো গাইড নিতে পারেন, কোনো প্যারা নেই। বাট আমি পার্সোনালি আইন পাঠ কেন লিখতেছি, কারণ আমি নিজে আইন পাঠ পড়ছি আমার নিজের অনার্স লাইফে বলেন, আই মিন বার কাউন্সিল প্রিপারেশনের ক্ষেত্রে। আইন একটা কিনছিলাম আর কি, অনার্স লাইফেই কিনছিলাম, বাট পড়া হয় নাই, পড়ছি তো হচ্ছে অনার্সের পর। আইন পাঠ আমি নিজে পড়ছি, অ্যান্ড আমি পড়াবো হচ্ছে আইন পাঠ থেকে একদম পেজ ওয়াইজ আমি পড়াবো। সো এই জন্য আইন পাঠটা কিনলে আপনার জন্য সুবিধা হবে, আপনি পেজ ওয়াইজ আপনি দাগাইতে পারবেন, আমি কোন টপিকে পড়তেছি, আপনি জাম্প করে ওখানে যেতে পারবেন। বাট আপনি যদি অন্য বই কেনেন সেক্ষেত্রে আপনার একটু প্যারা হবে, জাস্ট পেজগুলো উল্টে আর কি আপনাকে খুঁজে বের করতে হবে, বাট খুব প্যারা না, একটু প্যারা। সো আপনি আইন পাঠও পড়তে পারেন, অন্য কোনো গাইড বই পড়তে পারেন, আমার কোনো আপত্তি নাই তাতে। আচ্ছা, এবার আসলে হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক কিনবেন, সেটা হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক বার কাউন্সিলের। ওরা দুইটা প্রশ্ন ব্যাংক বের করে, একটা বার কাউন্সিলের আর একটা হচ্ছে বিজেএস এর। আমার যেহেতু এখনো পর্যন্ত পার্সোনালি কোনো বই নেই, আমি অফকোর্স অন্যদের বই আমাকে পড়াইতে হবে। সো অ্যান্ড আমি অন্যদের বই, অ্যান্ড আমি হচ্ছে সব আমার কি বলে এইরকম আপনার এইরকম
পিডিএফ করা আছে। পিডিএফগুলো আমি দিতে পারবো না, কারণটা হচ্ছে অফকোর্স এটা পাইরেসি হয়ে যাবে পিডিএফ দিয়ে দিলে। আমি জাস্ট পড়ানোর ক্ষেত্রে আপনাদেরকে পিডিএফ আকারে পড়াবো। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকটা কিনে ফেলেন, খুব ভালো। তারা হচ্ছে বিষয় ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ করছে, জিনিসটা খুব ভালো করছে, এই জন্য আমি সাজেস্ট করলাম। ওকে, বিয়ারেক্ট বা অনুবাদ, বিয়ারেক্ট একদম মূল যে বই, যে নীল কালারের আকাশি কালারের যে বইগুলো, সেগুলোও কিনতে পারেন, অথবা আপনারা অনুবাদ কিনতে। বিয়ারেক্ট একটা থাকা ভালো, পড়েন বা না পড়েন কিনে রাখা ভালো। আই হোপ আপনারা কিনছেন অনার্সে যখন ছিলেন, বা যারা অনার্সে উঠছেন কিনে রাখেন, পড়েন বা না পড়েন। আরেকটা, অথবা আপনি অনুবাদ কিনতে পারেন, সুফি প্রকাশনীর বা অন্য অনেক প্রকাশনীর অনেক অনুবাদ বের করে, ওই বিয়ারেক্টের সাথে সাথে বাংলাও দেওয়া থাকে ইংরেজির পাশাপাশি, সেগুলো একটা কিনতে পারেন, খুব ভালো। আপনি জাস্ট বাংলা জাস্ট টেক্সটটা দেখলেন। ওকে ওকে, এবার হচ্ছে আমরা পড়াতে ঢুকে যাই। এটা যদিও আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন হচ্ছে আমরা অনেকক্ষণ কথাবার্তা ডিসকাস করে তারপর আমি পড়াতে ঢুকছিলাম, ডেট পড়াতে ঢুকি নাই। এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, আমি ডেট পড়াতে ঢুকে যাচ্ছি। ওকে, আমরা যেহেতু প্রথম ক্লাস আজকে, খুব একটা বেশি ডিপ ডাউনে তেমন কিছু যাবো না, আমরা জাস্ট একদম ফান এলিমেন্ট, বেসিক এলিমেন্ট নিয়ে আমরা আজকে শেষ করে দেবো। ওকে, প্রথমে আসে না হচ্ছে আইন। আইন, এই ল ওয়ার্ডটা আমার পার্সোনালি আমার খুব পছন্দ, ভালো লাগে। এটা রিজনটা হচ্ছে, এটা খুবই মজার একটা বিষয় যে এই ল শব্দটা দিয়ে আমি এটাও বুঝাইতেছি যে আমি ল ডিপার্টমেন্টে পড়ি, আমার ডিপার্টমেন্টের নাম ল, বা আপনাদের সবার ডিপার্টমেন্টের নামই ল। এবং আপনারা ধরেন যে জিনিসটা পড়তেছেন, বিআর অ্যাক্ট পড়তেছেন বা কোনো না কোনো আইন পড়তেছেন, ওই মানে ধরেন ওইটাকেও আপনি আইন বলতেছেন। আপনি যে বইটা পড়তেছেন বইয়ের নামও আইন, আপনার ডিপার্টমেন্টের নামও আইন। সো এটা সাধারণত সবসময় হয় না যে আপনার ডিপার্টমেন্টের নাম যেটা বইয়ের নামও সেটা, এটা সাধারণত হয় না। দেখা গেছে কথার কথা আমার ডিপার্টমেন্টের নাম বিবিএ, আমি পড়তেছি হচ্ছে ধরেন কোন একটা বইয়ের নাম, ওইটাকে ওই বইয়ের নাম তো বিবিএ হবে না নিশ্চয়ই, বাট আপনার বইয়ের নাম কিন্তু ল হইতেছে। আপনার ডিপার্টমেন্টের ল, আপনি পড়তেছেন ল। ওকে ওকে, এবার আসেন হচ্ছে ল এর দুইটা একদম বেসিক দুইটা মানে ডিফারেন্সিয়েট করা হয়, বা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিভিল ল, একটা হচ্ছে ক্রিমিনাল ল। খুব বেসিক নলেজ, তারপর একদম বেসিকভাবে বলি। সিভিল ল, এটাকে বাংলাতে বলা হচ্ছে দেওয়ানি আইন। দেওয়ানি আইন, এগুলো আমরা সামনে বহুবার পাবো, বহুবার জানবো, বাট জাস্ট একবার বলে রাখলাম, দেওয়ানি আইন বলা হয় এটাকে বাংলাতে। সিভিল ল হচ্ছে মূলত জমি জমা সংক্রান্ত যেসব জিনিসপত্র, সেগুলোকে বলা হয় সিভিল ল। আপনি যদি আরেকটা এক্সট্রা যদি আমি এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে পদের অধিকার। ধরেন আমি একজন সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, আমার পদ, আমি চাকরি করতাম বাট আমাকে চাকরি থেকে সরাই দিয়েছে, বাট আমি দাবি করতেছি ওই পদটা আমার, আমাকে মিথ্যাভাবে সরানো হয়েছে। আমি আদালতে গিয়ে মামলা করলাম, সো বা মোকদ্দমা করলাম আর কি। সো তখন আমি বলবো যে ওই পদটা আমার। সো এই সংক্রান্ত যে যে আপনার আইন, সেটা হচ্ছে, বা এই সংক্রান্ত যে কথাবার্তা, সেগুলোই হচ্ছে সিভিল ল, অ্যান্ড হচ্ছে স্পেশালি জমি জমা সংক্রান্ত জিনিসপত্র। ওকে, আর হচ্ছে মানে আরো আরো অনেক কিছু আছে, আমরা সামনে আস্তে আস্তে জানবো। আর ক্রিমিনাল ল, অফকোর্স আপনারা ক্রিমিনাল শব্দ দেখেই বুঝতে পারতেছেন, বাট এটা একটা বাংলাটা জানা জরুরি। যারা হচ্ছে নতুন তারা হয়তো বাংলাটা জানেন না। সেটা হচ্ছে ফৌজদারি আইন। সিভিল ল এর বাংলা হচ্ছে দেওয়ানি আইন, আর ক্রিমিনাল ল এর বাংলা হচ্ছে ফৌজদারি আইন। ক্রিমিনাল ল অফকোর্স আপনার নাম দেখে বুঝতে পারতেছেন, মারামারি, কাটাকাটি, ধরাধরি, মার্ডার, চুরি, ডাকাতি, এগুলো সবই হচ্ছে ক্রিমিনাল ল এর আন্ডারে। অ্যান্ড আমরা এগুলো আস্তে আস্তে অফকোর্স ডিপ ডাউন সামনে যাব। ওকে, সামনে যাওয়া যাক। 6টা ল। ওকে, বার কাউন্সিলে মোটামুটি হচ্ছে 7টা ল থেকে কোয়েশ্চেন আসে, আমরা তার মধ্যে 7টা ল আমরা পড়বো না, আমরা জাস্ট 6টা ল পড়বো। আপনারা আরেকটা ল যেটা আছে ওটা আপনারা নিজেরাই পড়তে পারবেন, বার কাউন্সিল কন্ডাক্ট। ওটা হচ্ছে কিভাবে আইনজীবী হইলে আপনি কি কি করা যাবে, কি করা যাবে না, ক্লায়েন্টের সাথে কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন না, আদালতের সাথে কি ব্যবহার করবেন, বিচারকদের সাথে কেমন কি আচরণ করবেন, ওই সমস্ত জিনিসপত্র কথাবার্তা খুবই ইজি, খুবই সহজ জিনিস, এই জন্য ওইটার আমি আর পড়াবো না, বাট আমি গাইডলাইন দিয়ে দেবো অফকোর্স। ওকে, তো যেটা বলতেছিলাম, 6টা আইন আমরা পড়বো। সেটার একটা আইনের নাম হচ্ছে কোড অফ সিভিল প্রসিজার। আস্তে আস্তে সব জানবেন। এগুলোর সাথে হচ্ছে আপনার ইয়ার অ্যাড হবে, কত সালে এগুলা হয়েছে। ইয়ারটা আমি লিখি না, কারণ যেহেতু অনেকেই থাকে একদম কমপ্লিটলি নিউ, তাদের জন্য ইয়ার দিয়ে দিলে খুব প্যারা খাবে অনেকেই। ওকে, কোড অফ সিভিল প্রসিজার, যেটাকে সংক্ষেপে বলা হয় সি। সি, এই যে সি, তারপরে হচ্ছে পি, এই যে সি, সিপিসি সংক্ষেপে বলা হয়। ওকে, বা সিভিল প্রসিজার কোড। তারপর আসেন কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এটাকে সংক্ষেপে বলা হয় সিআরপিসি। সিআরপিসি। ওকে,
তারপরে আসেন হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, যেটা দিয়ে আজকে আমরা পড়াটা স্টার্ট করব, এভিডেন্স অ্যাক্ট। নেক্সটে হচ্ছে এভিডেন্স অ্যাক্টের বাংলা হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য, এভিডেন্স মানে হচ্ছে সাক্ষ্য। ওকে, সামনে যাই। তারপর আসেন হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন মানে হচ্ছে তামাদি। আপনি কতদিন পর, কতদিন ডেট ওভার হয়ে গেলে আপনি মামলা করতে পারবেন না। আপনি একটা আপনার মামলার ধরেন এখন হয়েছে, আপনি মামলা করলেন 100 বছর পর, এটা তো অনাদি অনন্তকাল পর্যন্ত চলতে পারে না। আপনি এখন এগ্রিভড হয়েছেন, বাট আপনি মামলা করলেন 100 বছর পর, তা তো হবে না। আপনার যখন মন চাইল, যখন টাকা পয়সা হয়েছে, তখন আপনি মামলা করতে গেছেন, হবে না। সো এটা ওই সম্পর্কে আমরা এগুলো আস্তে আস্তে প্রচুর জানবো। তারপর আসেন হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, বা বাংলায় বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন। মাথায় কোনো প্যারা নেওয়া দরকার নেই, কোনো লোড নেওয়া দরকার নেই, জাস্ট আমি বলে দিতেছি, আপনারা যে এখনই পড়া লাগবে, এখনই মুখস্থ করা লাগবে, বিষয়টা এরকম না। এগুলো আপনারা পড়তে 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 এগুলো অটো মুখস্থ হয়ে যাবে আপনাদের। দা পেনাল কোড, পেনাল কোড এটাকে বাংলাকে বলা হয় হচ্ছে দণ্ডবিধি বলা হয়। দণ্ড মানে ওই যে পানিশমেন্ট আর কি। সো পেনাল কোড, ওকে, ওই পেনাল্টি থেকে পেনাল। ওকে, এগুলো আপনারা সব আস্তে আস্তে সব আপনাদের মুখস্থ ঠোঁটস্থ সব হয়ে যাবে। সো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। সো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হচ্ছে ল নিয়ে যেটা আমরা পড়তেছিলাম, একবার পড়লাম আমরা হচ্ছে সিভিল ল অ্যান্ড হচ্ছে ক্রিমিনাল ল, দুইটা টাইপের ল আমরা পড়লাম। আরও দুইটা টাইপের ল আমরা পড়ি। লকে অনেকভাবে অনেক টাইপে ভাগ করা যায়, তার মধ্যে বেসিক জিনিসগুলোর টাইপগুলাই আমি জাস্ট বলতেছি। ওকে, টাইপস অফ ল, দুই টাইপের ল পাওয়া যায়। একটা হচ্ছে সাবস্টান্টিভ ল, আরেকটা হচ্ছে প্রসিজিওরাল ল। কোনো নাই, আমি যারা কমপ্লিটলি নিও তাদের জন্য একদম ভেঙে বলতেছি, খুবই সিম্পল। প্রসিজিওরাল ল মানে হচ্ছে যেই লগুলোতে প্রসিজিওর বলা হবে, যে ওই আইনটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে ফাইনালাইজ করা যায়, কিভাবে অ্যাপ্লাই করা যায়, ওই প্রসিজারটা বলা হবে, সেই আইনগুলোকে বলা হবে হচ্ছে প্রসিজিওরাল ল। খুবই সিম্পল ব্যাপার। আর যেই আইনগুলো, তার মানে হচ্ছে যে আইনগুলো হচ্ছে শুধুমাত্র তত্ত্বীয় জ্ঞান থাকবে, শুধুমাত্র ধরেন সংজ্ঞা থাকবে, শাস্তি কত বছর, চুরি করলে শাস্তি এত বছর, ডাকাতি করলে শাস্তি এত বছর, এইসব জিনিসপত্র যখন থাকবে সেগুলাকে বলা হবে হচ্ছে সাবস্টান্টিভ ল। আর যে আইনগুলোতে প্রসিজিওর বলা থাকবে সেগুলাকে বলা হয় প্রসিজিওরাল ল। খুবই সিম্পল ব্যাপার। ওকে, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা আমি ইয়াতে বলছিলাম, কি বলে, যখন ক্লাস নিয়েছি তখন বলছিলাম, সেটা এখন বলতে ভুলেছি, ভাবলাম বলে ফেলি। ভাই, ল হচ্ছে জাস্ট বেসিক কমন সেন্স ছাড়া কিচ্ছু না। আপনার যদি কমন সেন্স থাকে আপনি ল বুঝবেন, আপনার যদি কমন সেন্স না থাকে আপনি ল বুঝবেন না। খুবই সিম্পল অ্যাজ দ্যাট। অফকোর্স আপনাদের কমন সেন্স আছে বলেই আপনারা এই পর্যন্ত আসছেন পড়ালেখা করে। সো লটাকে আপনারা কঠিনভাবে নেবেন না। যেটা হয় যে আমাদের টেক্সট বুকগুলোতে বা আমাদের এই বিয়ার অ্যাক্টগুলোতে আইনগুলোকে এত কঠিনভাবে লিখছে, সহজ জিনিসগুলোকে ঘুরায় পাচ্ছে ধরেন কঠিন বানায়। আপনারা সহজভাবে নেবেন, সহজ জিনিসগুলো নেবেন, পুরা লগুলাকে আপনারা সহজভাবে মাথায় নিয়ে নেবেন। একটা পর্যায়ে গিয়ে তখন আপনাদের কাছে এই টেক্সটগুলো একদম ইজি মনে হবে, বাট শুরুর দিকে কমপ্লিকেটেড মনে হবে, কারণ হচ্ছে আপনারা শুরুতেই টেক্সট পড়তে যান। শুরুতে টেক্সট না পড়ে শুরুতে জাস্ট কনসেপ্টগুলো নিতে হবে মাথায়। আমার কথাগুলো শোনেন, রেকর্ড একবার না বুঝলে বারবার দেখেন, দেখবেন যে অটো আপনাদের মাথায় ঢুকে গেছে। তখন আপনারা গিয়ে টেক্সট বুক পড়েন, দেখবেন একদম পানির মতো লাগবে। ওকে, আচ্ছা, যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে কেন জানি, আচ্ছা, কমন সেন্সের কথা বলছিলাম। ওকে, ধরেন কথার কথা আপনাকে আমি আইন লিখতে দিলাম, যে ভাই আপনি হচ্ছে আইন লিখেন হচ্ছে এইরকম, যে চুরি করলে শাস্তি কত বছর দিবেন আপনি আপনি ঠিক করেন, আপনাকে দায়িত্ব দিলাম। ডাকাতি করলে শাস্তি কত বছর আপনাকে দায়িত্ব দিলাম, আপনি ঠিক করেন। মার্ডার করলে শাস্তি কত বছর আপনি আপনি ঠিক করেন। আপনি এক ধরেন আমরা এখন আসছি হচ্ছে, আমরা বসবাস করতেছি 1860 সালে বসবাস করতেছি, আপনাকে বা 1834 সালে 35 সালে বসবাস করতেছি, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি লেখেন, আপনি আইন লেখেন। এখন আপনি আইন লিখলেন যে মার্ডার করলে শাস্তি হচ্ছে 3 বছর, ডাকাতি করলে শাস্তি হচ্ছে 4 বছর, চুরি করলে শাস্তি হচ্ছে 11 বছর। আপনি আইন লিখলেন এরকম। এখন ভাই আপনার এই আইনটা যদি নিয়ে আমি মানুষদের কাছে দেখাই, মানুষ তো ভাই হাসাহাসি করবে, যে ভাই করছে কি দেখেন, সে চুরির শাস্তি দিচ্ছে 11 বছর, মার্ডারের শাস্তি দিচ্ছে 3 বছর। তো এটা অফকোর্স কমন সেন্সই বলে যে ভাই এটা আপনি বিশাল একটা ব্লান্ডার ঘটাইছেন। তো অফকোর্স চুরির শাস্তি হবে সবচেয়ে কম, তার সাথে একটু বেশি শাস্তি হবে ডাকাতির, একদম ফাইনাল সবচেয়ে বেশি শাস্তি হবে হচ্ছে অফকোর্স মার্ডারের শাস্তিটা সবচেয়ে বেশি হবে। খুবই কমন সেন্স, সেটা আমরা যত আইন জানবো, যত বুঝবো কনসেপ্টগুলো, তত ইজিলি আমরা নেওয়ার ট্রাই করবো। ওকে, আমরা
সামনে যাই, সাবস্ট্যান্টিভ ল পড়লাম আমরা, প্রসিডিউরাল ল পড়লাম। আরেকবার বলে দিই আপনাদের, হচ্ছে রিক্যাপ করে দিই খুব সহজে। প্রসিডিউরাল ল মানে হচ্ছে যে আইনগুলোতে প্রসিডিওর বলা থাকবে, খুব সিম্পল, আপনার স্বপ্ন দেখেই বুঝতেছেন, প্রসিডিওর বলা থাকবে সেটা হচ্ছে প্রসিডিউরাল ল। যেখানে তত্ত্বীয় জ্ঞান থাকবে সেটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, এখন আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, আচ্ছা আদালত, আচ্ছা এখন হচ্ছে আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এটা হচ্ছে সাল, এই সালে হচ্ছে এভিডেন্স অ্যাক্টটা হচ্ছে কি বলে, মানে ইনঅ্যাক্ট করা হয়েছে, এই সাল থেকে হচ্ছে মানে অ্যাপ্লাই করা শুরু হয়েছে আর কি। সো এই জন্য এই আইনটার নাম হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, যেটা নিয়ে আমরা হচ্ছে আজকের এটা দিয়ে আমরা শুরু করবো। অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট, এভিডেন্স শব্দটার অর্থ হচ্ছে কি বলছিলাম, এভিডেন্স, আচ্ছা না কালারটা ঠিক আছে, অন্য একটা কালার। এভিডেন্সের অর্থ হচ্ছে সাক্ষ্য, কিভাবে সাক্ষ্য নেওয়া হবে, কোন স্টাইলে সাক্ষ্য নেওয়া হবে, কার পরে কে সাক্ষী দেবে, কিভাবে সাক্ষী দেবে, কার সাক্ষী নেওয়া যাবে, কার সাক্ষী নেওয়া যাবে না, কেউ একজন কথা বলতে পারে না, তার সাক্ষী কি আমি নেব কি না, তারপরে হচ্ছে সাক্ষ্য সংক্রান্ত যত মারপেচ আছে, তারপর হচ্ছে ডকুমেন্ট সংক্রান্ত যত মারপেচ আছে, ডকুমেন্টে তো সাক্ষ্য, ডকুমেন্টও তো এক প্রকার সাক্ষ্য। সো দলিল সংক্রান্ত বিষয়সমূহ, ওটাও কিন্তু একটা সাক্ষ্য, দলিল নিয়েই তো আপনি হচ্ছে সাক্ষ্য দেবেন আদালতে। সো কোন দলিল নেওয়া যাবে, কোন দলিল নেওয়া যাবে না, কোন দলিলটা কতদিন পর্যন্ত তার ভ্যালিডিটি থাকবে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। অ্যান্ড এটা কত সাল থেকে ইনঅ্যাক্ট, মানে কত সাল ইনঅ্যাক্ট করা হয়েছে বা কত সাল থেকে এটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে 1872 সাল থেকে। ওকে, এখন আমরা কিন্তু একটু আগে দুই টাইপের আইন দেখছি, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল আর একটা হচ্ছে প্রসিডিউরাল ল। এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন, এই যে এভিডেন্স অ্যাক্ট, এইটা কোন টাইপের ল, এটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি এটা প্রসিডিউরাল ল? আপনার কমন সেন্স কি বলে? আমি কিন্তু বলছি একটু আগে যে এভিডেন্স অ্যাক্ট মানে হচ্ছে সাক্ষ্য কিভাবে নেওয়া হবে, কোন স্টাইলে নেওয়া হবে, কার পরে কে আসবে, কোন সাক্ষ্যটা নেওয়া যাবে, কোন সাক্ষ্যটা নেওয়া যাবে না, তারপরে হচ্ছে কার সাক্ষ্য কতদিন, কোনটা কোন দলিলের বা কোন ডকুমেন্ট কতদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, এই সমস্ত সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় হচ্ছে এভিডেন্স অ্যাক্টে। তাইলে এভিডেন্স অ্যাক্টটা কি প্রসিডিউরাল ল নাকি সাবস্ট্যান্টিভ ল, কি মনে হয় আপনার? আচ্ছা, বাই দ্য ওয়ে আমি কোয়েশ্চেন অ্যান্সার যাওয়ার আগে একটু বলে নেই, এভিডেন্স একটা মূলত হচ্ছে আদালত, আদালত হচ্ছে ওই যে কেডি পাঠকের যে আদালত সনি আটে যেটা হয়, আদালতে ওই বা হচ্ছে টিভি সিনেমাতে যে সমস্ত জিনিসপত্র দেখানো হয়, ওই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা আসলে হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। আমরা টিভি সিনেমাতে যা দেখি তাই মূলত হচ্ছে এভিডেন্স অ্যাক্টের জিনিসপত্র, আমরা অন্যান্য জিনিসপত্র খুব একটা সিনেমাতে, টিভি সিনেমাতে দেখানো হয় না। আচ্ছা ওকে, এবার আমি কোয়েশ্চেন অ্যান্সারটা বলে দিই, এটা হচ্ছে প্রসিডিউরাল ল এভিডেন্স অ্যাক্ট। এটা রিজনটাকে এই যে একটু আগে বললাম যে প্রসিডিওর বলে দেওয়া আছে, কীভাবে সাক্ষ্য নেবেন, কোন স্টাইলে নেবেন, কারপরে কীভাবে নেবেন, কোন ডকুমেন্টটা নেওয়া যাবে অ্যাজ অ্যান এভিডেন্স, কোন ডকুমেন্টে অ্যাজ অ্যান এভিডেন্স নেওয়া যাবে না, সেই সংক্রান্ত আলোচনা হচ্ছে এই এভিডেন্স অ্যাক্ট। এর জন্য এভিডেন্স অ্যাক্টটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল। সাবস্ট্যান্টিভ ল কোনটা কোনটা আমরা সামনে আস্তে আস্তে জানবো। এই যে 6টা লয়ের মধ্যে কোনোটা আছে যেগুলো সাবস্ট্যান্টিভ ল, কোনোটা আছে যেগুলো প্রসিডিউরাল ল, আমি বলতেছি না কোনটা কি, এটা আমরা সামনে আস্তে আস্তে জানবো। ওকে, আসেন এবার হচ্ছে আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা টার্ম আমরা একটু শিখে নিই। তার আগে আমি একটু দেখে নিই রেকর্ডটা ঠিক আছে কিনা। এনি মোমেন্টে কারেন্ট চলে যেতে পারে, আমি জাস্ট রেকর্ডটা, আচ্ছা রেকর্ড হোক, টানা হোক, টানা হোক, কেটে ফেললে পরে আবার জিনিসটা কন্টিনিউটি থাকবে না। ওকে, ফ্যাক্ট, ফ্যাক্ট জিনিসটা আসলে কি? ফ্যাক্ট হচ্ছে যে কোনো কিছুই ভাই একটা ফ্যাক্ট। আমি জাস্ট নর্মালি বললাম, বইয়ের ভাষায় তো আরো অনেকভাবেই বলা আছে। আমার নাম মাসুম, এটা একটা ফ্যাক্ট। আমার নাম যে মাসুম, এটা একটা ফ্যাক্ট। আপনার নাম ধরেন আবুল, এটাও একটা ফ্যাক্ট। আপনি একজন স্টুডেন্ট, এটা একটা ফ্যাক্ট। আমি পড়াই, এটাও একটা ফ্যাক্ট। আমি একজন অ্যাডভোকেট, এটাও একটা ফ্যাক্ট। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় কার দোকান থেকে কিছু একটা নিয়ে গেছি, এটাও একটা ফ্যাক্ট। আমি কাউকে লাঠি দিয়ে কাউকে মাথায় বাড়ি দিচ্ছি, সেটাও একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে বাড়ি দেওয়ার সময় তাকে মেরে ফেলার আমার একটা ইন্টেনশন ছিল, ইচ্ছা ছিল, ওইটাও একটা ফ্যাক্ট। আচ্ছা, ওইটাতে পড়ে দিতেছি। আগে হচ্ছে ফিজিক্যাল জিনিসপত্রগুলো বলে নেই। ওকে, সো যেটা বললাম যে এই যে ধরেন আমি সকালে ভাত খাইছি, এটাও একটা ফ্যাক্ট। এনিথিং ক্যান বি এ ফ্যাক্ট। তো অ্যান্ড ফ্যাক্টের বাংলা কি বলা যায়? বিষয়। আচ্ছা, বিষয় বলা যায়। ওকে, সো যে কোনো বিষয়ই একটা ফ্যাক্ট হইতে পারে। ফ্যাক্টগুলোতে মূলত হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে, এটা যদি আমি এখানে লিখি নেই। আর সেটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট, আর একটা হচ্ছে ধরেন সাইকোলজিক্যাল ফ্যাক্ট।
মানসিক ফ্যাক্ট বলতে পারেন। ফিজিক্যাল ফ্যাক্ট কোনটা? ওই যে আমি ধরেন চুরি করলাম, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কারো মাথায় লাঠি দিয়ে বাড়ি দিলাম, সেটা একটা ফ্যাক্ট। বাট আমি তাকে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার টাইমে আমি কি বলে আমার মনে তাকে মেরে ফেলার ইচ্ছা ছিল, ওইটাও একটা ফ্যাক্ট। মানে ওটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ওকে, এইবার আসেন হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। আচ্ছা, ফ্যাক্ট ইন ইস্যু জিনিসটা কি? আচ্ছা, ইস্যু জিনিসটা কি মূলত? ইস্যু জিনিস, আচ্ছা আমার একটু পানি খাওয়া দরকার। ওকে, যাই হোক, রেকর্ডটা কমপ্লিট করি। ইস্যু জিনিসটা আসলে কি? ইস্যু মানে হচ্ছে ঝামেলা, সোজা কথা। যে আমি অনেক সময় বলেন অনেকে যে ওর সাথে আমার একটা ইস্যু আছে, মানে হচ্ছে ওর সাথে আমার একটা ঝামেলা আছে। তো ইস্যু মানে হচ্ছে ঝামেলা, সোজা কথা। মানে যদি আইনের ভাষায়, তো আপনি এভাবে বলতে পারবেন না, আপনাকে আইনের ভাষায় যদি যান সেক্ষেত্রে আপনাকে অনেক, আচ্ছা আইনের ভাষা যেটা আমি বলতে নিয়েছিলাম তখন আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধরো আমি নাকের সংজ্ঞা দিব, কথার কথা, বা মুখের সংজ্ঞা দিব। আমি জানি যে এটা একটা নাক, সোজা কথা, শেষ, এটা একটা নাক। এখানে সংজ্ঞা দেওয়ার তো কিছু নাই। কিন্তু আইনের ভাষায় দেখবেন এই জিনিসটাকে ঘোরায় পাচায়, যে মুখের উপরে যেটা আছে, যেটা দুই চোখের ঠিক নিচে মাঝখানে অবস্থিত একটা জিনিস, যেটা নিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, সেটাকে বলা হয় হচ্ছে না। ওই ঘোরায় পাচায় অনেক কাহিনী করে বলবে। বাট আপনারা জাস্ট কোর কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করুন। আপনি জাস্ট এটা নাক, এটা বুঝলেই আপনার হবে, মানে ইনিশিয়ালি। পরে তো আপনাদেরকে টেক্সট পড়তেই হবে। ওকে, এবার আসেন হচ্ছেন ফ্যাক্ট ইন। আমরা ফ্যাক্ট বুঝলাম, যে কোনো কিছু একটা ফ্যাক্ট হইতে পারে, কিন্তু সব ফ্যাক্ট তো ইস্যু হবে না। সো শুধুমাত্র যেই ফ্যাক্ট, মানে যেই ফ্যাক্টগুলো নিয়ে ইস্যু হবে, শুধুমাত্র ওগুলাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। আমি যদি আরও সিম্পলভাবে বলতে চাই, কোনো একটা মামলার একদম কোর, আমি যদি এক লাইনে ওই মামলা সম্পর্কে বলতে চাই, একদম যেই জিনিসগুলা নিয়েই হচ্ছে আদালতে মূল কোর পয়েন্টগুলো আলোচনা হবে, ওইগুলাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। যেমন ধরেন আমি আবুলকে আমি লাঠি দিয়ে বাড়ি দিয়েছি, অ্যান্ড বাড়ি দেওয়ার পর সে অজ্ঞান হয়ে গেছে। সো এইখানটাতে ফ্যাক্ট ইন ইস্যুটা কি? ফ্যাক্ট ইন ইস্যুটা হচ্ছে ওই যে ওকে আমি লাঠি দিয়ে বাড়ি দিছি, ওইটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এখানে আরো অনেক আনুষঙ্গিক অনেক বিষয় আসবে, সেগুলো আমাদের মানে এই মোমেন্টে দেখার বিষয় না। আমাদের প্রাইম যে কনসার্ন, মূল যে কনসার্ন, সেটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। সো মূল কনসার্নের ক্ষেত্রে দেখা গেছে আরেকটা জিনিসও ফ্যাক্ট ইন ইস্যু হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ধরেন আদৌ দেখি ওই আবুলকে আমি যে লাঠি দিয়ে বাড়ি দিলাম, আমার কি লাঠি দিয়ে বাড়ি দেওয়ার ইন্টেনশন অ্যাকচুয়ালি ছিল কিনা, তাকে মারার ইন্টেনশন ছিল কিনা। এরকম তো হইতে পারে যে আমি রাস্তা দিয়ে বাঁশ নিয়ে যাইতেছি, হইতেই পারে বাঁশ নিয়ে যাইতেছি, জাস্ট বাঁশটা ওর গায়ে লেগে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে মাথায় বাড়ি খেয়ে। সো আমার ইন্টেনশন তাকে মারা ছিল না, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো এই জন্যেও ওই যে আমার ইন্টেনশন ছিল কিনা, ওই জিনিসটাও তখন আলোচনায় চলে আসবে, তখন ওইটাও ফ্যাক্ট ইন ইস্যু হয়ে যাবে। একদম মূল কোর কনসেপ্ট যেই জিনিসটার উপর ডিপেন্ড করে আদালত মামলার রায় দেবে, ওই জিনিসটাকেই বলা হয় ফ্যাক্ট ইন ইস্যু, বা হচ্ছে আপনারা বিচার্য বিষয় বলতে পারেন, বাংলাতে অনেক সময় বিচার্য বিষয় বলবে। ওকে, সো মূল কথা হচ্ছে এক্স্যাক্টলি যেই পয়েন্টের উপর ভিত্তি করে আদালত রায় দিবে, বা যেটা নিয়ে হচ্ছে আমাদের মূল আলোচনা কোন একটা মামলার বা কোন একটা মোকদ্দমার, সেটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। ওকে, তারপরে আসেন হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। রিলেভেন্ট ফ্যাক্ট হচ্ছে আনুষঙ্গিক বিষয়, একদম কোর কনসেপ্ট না, ওইটার আশেপাশের ইম্পর্টেন্ট, বাট আশেপাশের ওই মূল জিনিসটা না। যেমন হচ্ছে আমি কথার কথা আমি বললাম যে কথার কথা, আমি ওই যে আগের এক্সাম্পল দিই, আমি রহিমকে মাথায় বাড়ি দিয়ে আমি ধরেন ওই এলাকা ছেড়ে চলে গেছি। ঠিক আছে, যে ওই এলাকাতেই আমি আর নাই, আমি যে এলাকায় থাকি, রহিমও ওই আবুলও একই এলাকায় থাকে, আমাদের পাশাপাশি ধরেন বাড়ি। আমি তাকে মাথায় লাঠি দিয়ে পাড়িয়ে দিয়ে আমি ওই এলাকা থেকে আমি গায়েব হয়ে গেছি। সো ওই যে আমি এলাকা থেকে গায়েব হয়ে গেছি, ওই যে আমি পলাতক, ওই ওই ব্যাপারটাই হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। ওইটা মূল মূল আলোচনার বিষয় না। যে মানে মূল আলোচনার বিষয় হচ্ছে তাকে আমি বাড়িয়ে দিছি কিনা, তাকে বাড়িয়ে দেওয়ার টাইম আমার ইন্টেনশন কেমন ছিল, ওটা হচ্ছে আলোচনার মূল বিষয়। আর ওটার প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট বিষয়টা হচ্ছে আমি ওই এলাকাতেই নাই, আমি পলাতক। তার মানে হচ্ছে ওইটাও আলোচনায় পরবর্তীতে আসবে, ওইটা যখন আদালতে ওই জিনিসটা নির্ধারণ করা হবে, তখন মানে আনুষঙ্গিক বিষয় হিসেবে আসবে, মেইন বিষয় হিসেবে আসবে না। তো ওই আনুষঙ্গিক যে বিষয়টা, সেটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। আই হোপ আমি কনসেপ্টটা বুঝাতে পারছি।
আর এটা যদি হচ্ছে ডিরেক্ট ক্লাস হইতো আমি হয়তো আপনাকে কয়েকবার কোয়েশ্চেন করতাম যে ভাই বলেন আপনি বুঝছেন কিনা, আপনি কোয়েশ্চেন করলে আমি আনসার দিতাম, যেটা কিনা আপনারা অফকোর্স লাইভ ক্লাস করতে হবে ওই জিনিসটা পাইতে গেলে। সো ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে আবারও বলে দিই, ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে একদম মেইন কোর কনসেপ্ট যেটার উপর বেস করে আদালত সিদ্ধান্ত দেবে, ওটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। যেটা আশেপাশে জিনিসপত্র থাকবে সেটা হচ্ছে রেলেভেন্ট ফ্যাক্ট। ওকে, ধরুন কথার কথা আমি কাউকে বিষ খাওয়ায় মারছি, বিষ খাওয়ায় মারার আগে ওই বিষটা আমি কোনো এক জঙ্গলের কোনো এক জায়গা থেকে আমি কিনে আনছিলাম, বা কোনো একটা দোকান থেকে, কোনো একটা মুদি দোকান থেকে আমি কিনে আনছিলাম, ওই যে দোকান থেকে কিনে আনছিলাম ওটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। ওটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে আমি তাকে বিষটা দিছি কিনা, তাকে মারার ইন্টেনশন আমার ছিল কিনা, সেটা হচ্ছে মানে মারার ইন্টেনশন ছিল কিনা, তাকে আমি বিষ খাওয়াইছি কিনা, সেটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। তাকে অলরেডি আমি ধরেন বিষ খাওয়াই ফেলছি, সে মারাও গেছে, আমার ইন্টেনশনও খারাপ ছিল, বাট আমি কোথায় থেকে গিয়ে ওই যে আমি বিষ কিনছিলাম ওগুলো হচ্ছে আমার রিলেভেন্ট ফ্যাক্ট, আনুষঙ্গিক বিষয়, পাশাপাশি বিষয়। বা হচ্ছে আমি ধরেন বিষ খাওয়ানোর পর আমি কি বলে ওটার পরে আমি ওই যে আগের এক্সাম্পল যদি দিতে চাই যে ওই ওই এলাকা থেকেই গায়েব হয়ে গেছি, সেটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। বা ধরেন আমি আমি প্লেনের টিকিট কেটে আমি কক্সবাজার চলে গেছি, সো ওইটাও একটা রিলেভেন্ট ফ্যাক্ট হয়ে যাবে তখন। ওকে, সেগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত সামনে জানবো ডিটেল। সো দিস ওয়াজ মাই ফার্স্ট ক্লাস আমাদের আপনার সাথে, এবং প্রথম ক্লাস হিসেবে জাস্ট এটুকুই আলোচনা করলাম, এটুকুই আপনারা দেখেন বাসায়, জাস্ট দরকার হয় আমার শেষের কথাগুলো আবার রিক্যাপ করেন, আবার দেখেন, কারণ প্রথম কথাগুলো জাস্ট বেসিক আপনাদের সাথে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। যাই হোক, তো এই ছিল আপনাদের সাথে কথাবার্তা, এই ছিল আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, অ্যান্ড এটা রেকর্ডেড হিসেবে থেকে যাবে। হয়তো আমার নেক্সট ব্যাচগুলোতেও এটা আমি অ্যাজ এ রেকর্ড রেখে দেবো বা তাদেরকে দিয়ে দেবো। সো এই তো জাস্ট একটু টুকটাক পড়াশোনা করবেন, হয়তো বা পরের দিন ক্লাসে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি এই বিষয়গুলো। ওকে, যাই হোক, দ্যাটস ইট, দ্যাটস দ্য ফার্স্ট ক্লাস। ভালো থাকবে সবাই, টাটা।